স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। একনেকে 10 প্রকল্প অনুমোদন, ব্যয় 9,361 কোটি। জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার 1% কম। 4 মাস পর দেশে ফের বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। রাজনৈতিক অস্থিরতাকে দুষছেন অর্থনীতিবিদরা। এবং উৎপাদনের ধস, চা শিল্প বাঁচাতে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। গ্রিন টি পানে উৎসাহিত করার পরামর্শ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন সহ 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। আর এর মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 519 কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানান, চলতি অর্থ বছরের জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার 1% কম হয়েছে। 6,506 কোটি টাকা ব্যয়ে মোট 5টি নতুন প্রকল্প পাশ করা হয়। চারিদিকে চলন বিলের থই থই পানি। বিলের মধ্যে 100 একর জমি নিয়ে স্থায়ী ক্যাম্পাস করতে চায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রকল্প অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা এর মধ্যে কয়েক দফা করেছেন সড়ক অবরোধ। অবশেষে মন গড়ল সরকারের। রবিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পে শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া স্থানে ক্যাম্পাস নির্মাণ ব্যয় ধরা হয়েছে 519 কোটি টাকা। বিল ভরাট, সেতু নির্মাণ, পানি প্রবাহ প্রতিরোধে বাঁধ নির্মাণে ব্যয় হবে 448 কোটি টাকা। সব মিলিয়ে মোট ব্যয় 967 কোটি টাকা। একনাকে প্রকল্প অনুমোদনের সংবাদে অনশন ভাঙে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। 9 বছর ধরে ভাড়া বাসায় চলা বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ঠিকানা মেলায় খুশি তারা। প্রায় 26শে জুলাই থেকে আন্দোলন করতেছিলাম। এটা ছিল আমাদের অনশনের শেষ পর্যায়ে। একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি পাস হয়েছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী ক্যাম্পাস। আমাদের শিক্ষকরা সহ আমাদের সহযোদ্ধারা ছিল, সবাই আমরা সকলের প্রতি কৃতজ্ঞ এবং সবাই আমরা অনেক খুশি। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় মোট 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে 6,506 কোটি 50 লাখ টাকা ব্যয় হবে। আশা করছি যে গত বছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে, এডিপি বাস্তবায়নে প্রথমত দেরি হয়েছে। বাস্তবায়নের যতটুকু লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক কম আসলে বাস্তবায়িত হয়েছে। এই বছর তো আরো গতিশীল হওয়ার কথা। এছাড়া আরো 5 প্রকল্পের ব্যয় বাড়িয়ে অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। তবে পুরো বাজেটের রূপরেখা না পাওয়া পর্যন্ত বার্ষিক উন্নয়ন সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ইচ্ছা করেই বাস্তবসম্মতভাবে রাখা হয়েছে আকারের দিক থেকে। কাজেই এটা পূর্ণভাবে বাস্তবায়িত হবে, এটা আমাদের লক্ষ্য। কাজেই আমরা সব মন্ত্রণালয়কে এখন তাগিদ দেব যে এখন তো এখনো অজুহাত দেওয়া চলবে না। পুরো বাজেটের রূপরেখা ছাড়া তো আমরা উন্নয়ন, বার্ষিক উন্নয়নে কতদূর বাজেট পাবো সেটা বলা যাবে না। এবং আমাদের এটা পুরো বাজেটটাই অন্তত একটা রূপরেখা দিয়ে যাওয়া উচিত হবে নির্বাচিত সরকার আসার আগেই। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিকল্পনা, এনবিআর ও ব্যাংকিং খাতে 5টি প্রকল্পেরও কাজ চলছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দেশে ফের বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। টানা 4 মাস কম থাকার পর জুলাইয়ে আবার ঊর্ধ্বমুখী হয়েছে এই সূচক। জুলাইয়ে খাদ্যমূল্যস্ফীতি বেড়ে যাওয়াতে প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতাই এই মূল্যস্ফীতি বাড়ার জন্য বড় কারণ। এ নিয়ে আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মরিন। ফেব্রুয়ারি থেকে জুন এই 5 মাসে নিত্যপণ্যের বাজার ছিল কিছুটা নিম্নমুখী, অন্তত সরকারের পরিসংখ্যানে। দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির লাগাম টানতে পেরেছিল সরকার। ফলে 5 মাসে সার্বিক মূল্যস্ফীতি প্রায় 10% থেকে কমে জুন মাসে নেমে আসে 8.5% নিচে। আশা করা হচ্ছিল পরের মাসগুলোতে তা আরও কমে আসবে। ডিসেম্বর নাগাদ নেমে আসবে 6% ঘরে। কিন্তু সে আশা পূরণ হয়নি, বরং পরের মাসে বেড়েছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.55%, যেখানে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 7.56%।
আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.38%। বাজার ঘুরে দেখা গেছে চাল, সবজি, মাছ সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী। বাজারে যে জিনিসপাতির দাম বেশি সেই সময় তো আমরা রোজগার করতে পারিনি, আয় উন্নতি করতে পারিনি। একটা কলম কিনতাম আগে হচ্ছে 10 টাকা দিয়ে, সেটা দাম এখন হয়ে গেছে 12 টাকা। দ্রব্যের মূল্যটা হচ্ছে কি মানে মূল্যস্ফীতিটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, সো সেই তুলনায় তো হচ্ছে আর আমাদের মানে আয়টা নেই। দেশের রিজার্ভ যখন ঠিক থাকবে তখন আপনি সবকিছু দেশের ইনফ্লেশন সবকিছু কন্ট্রোলে থাকবে। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে বাজারে সরবরাহ ঘাটতি থাকায় দাম বেড়েছে পণ্যের। বর্ষাকাল তো, বর্ষাকালে জিনিসের পত্র দাম বেশি থাকবেই। চতুর্দিকে আপনার পানি, গ্রাম সাইডে পানি ছাড়া কিছু নেই। আমাদের মার্কেটে লাগবে চাহিদা হলো 100 কেজি, 30 কেজি, বাকি 70 কেজি শর্ট। কিন্তু মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না সাধারণ মানুষের আয়। তাই আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। ফলে ক্রমেই বাজারের ব্যাগ ছোট হয়ে আসছে তাদের। আমাদের যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক নিশ্চয়তা না আসছে, যতদিন পর্যন্ত বিনিয়োগের স্থবিরতা না কমছে, ততদিন পর্যন্ত সাপ্লাই বাড়বে না, বিনিয়োগ বাড়বে না, আনএমপ্লয়মেন্ট কমবে না এবং মন্দা কমবে না, এবং মন্দা না কমলে মুদ্রাস্ফীতিও কমবে না। গেল 4 মাসে খাতা কলমে মূল্যস্ফীতি কম থাকলেও দেশে আবার বেড়েছে মূল্যস্ফীতি। অর্থনীতিবিদরা বলছেন এই ধারা বহাল থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় আরো চাপ তৈরি করবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। জুলাই মাসে মূল্যস্ফীতি আরও বাড়লেও তাতে খুব একটা চিন্তার কারণ দেখছে না সরকার। বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নিচে নামিয়ে আনা যাবে। আর এই লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার প্রকাশিত জুলাই মাসের ইকোনমিক আপডেট ও আউটলুকে এসব কথা উঠে এসেছে। আর এতে বলা হয় বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থা ফিরে আসছে। দায়িত্ব নেওয়ার পর নানান প্রতিকূলতার মধ্যেও অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চা উৎপাদনে ধস নামার অন্যতম কারণ জলবায়ুর পরিবর্তন। তার উপর বয়স বাড়ায় দুর্বল হয়ে পড়ছে গাছ, যার কারণে দেখা দিচ্ছে নানা ধরনের রোগ। বিশেষজ্ঞরা বলছেন টিকে থাকতে চা শিল্পে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের কোনো বিকল্প নেই। আর সাধারণ মানুষকে গ্রিন টি পানে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকায়েস্তের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 4র্থ ও শেষ পর্ব। অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রার ওঠানামা ও দীর্ঘমেয়াদী খরার প্রভাবে চা উৎপাদনে দেখা দিয়েছে ধস। দুর্বল হয়ে পড়েছে গাছ, উৎপাদনও কমেছে উদ্বেগজনক হারে। এ সংকট কাটাতে চা গাছের নতুন জাত উদ্ভাবনে কাজ করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। ইতিমধ্যে তারা উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী ও খরা সহিষ্ণু বেশ কিছু জাত উদ্ভাবন করেছেন। সব কিছুর উদ্দেশ্যে ভালো ভ্যারাইটি প্রথম, দ্বিতীয় হচ্ছে ইড, যেটা ভালো ইড দেবে এবং কোয়ালিটি আমার লিকার দেবে যেটা আমরা খাই, এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করতে হবে। ৭৪টি জাত নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে ৮ জাতের গাছ নিয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে, যেখান থেকে চূড়ান্ত করা হবে 3টি জাত। আমরা শুরু করেছিলাম ৭৪টা জাত নিয়ে। ৭৪টা জাত নিয়ে গবেষণা শুরু করার পরে এখন পর্যন্ত আমরা 8টা ক্লোনে ফাইনাল সিলেকশনে আছি। এই 8টা ক্লোনের ফিল্ড ট্রায়াল চলতেছে। তো ফিল্ড ট্রায়াল ফাইনালি আমরা সাকসেসফুলি শেষ হওয়ার পরে আসলে আমরা ফাইনালি বলতে পারবো যে এখানে 8টা থেকে আসলে কয়টা পাচ্ছি। তো আমরা এক্সপেক্ট করতেছি যে 3টা ভ্যারাইটি এখান থেকে আমরা পেতে পারি। প্রোডাকশনগত পার্থক্য আছে, আমরা এক্সপেক্ট করতেছি ডাবল থাকবে না, বেশি হবে। বিশেষজ্ঞদের মতে চা শিল্পকে বাঁচাতে হলে নতুনত্ব আনতে হবে। প্রচলিত চায়ের পাশাপাশি গ্রিন টি উৎপাদনের দিকেও মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। প্রিমিয়াম কোয়ালিটি ভ্যালু অ্যাডেড চা যেটা, গ্রিন টি মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে যায়, রুচির পরিবর্তন হয়ে যায়, আর্থিক অবস্থার সাথে মিল করে স্বাস্থ্য কনসার্ন যেটা, হেলথ কনসার্ন যে বিষয়টা, তাতেও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির যদি চা করে দিতে পারেন আপনি, তাহলে কিন্তু মানুষ সেই দিকেই খাবে। ইতিবাচক ফল মিলেছে নতুন জাতের এই চারাগুলোর মাঠ পর্যায়ের প্রাথমিক গবেষণায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে চারাগুলো বাণিজ্যিকভাবে চাষের জন্য বাগান মালিকদের কাছে সরবরাহ করা যাবে। এমনটি হলে চায়ের উৎপাদন বাড়বে প্রায় দ্বিগুণ, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। নাজাত আহমেদ পুরকায়েস্ত, নিউজ 24, সিলেট।
গ্রাহকের ডিজিটাল লেনদেনে আরও স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা বাড়াতে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ যৌথভাবে আরও নতুন সেবা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের উপস্থিতিতে রাজধানীর এক হোটেলে এই চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট ব্যাংকের জেনারেল সার্ভিস অ্যান্ড সিকিউরিটি ডিভিশন হেড ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রশিদ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটি বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি, দেখছেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। মধুমতি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পরবর্তী 3 বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিউল আজম। তিনি 2014 সালে মধুমতি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন এবং 2016 সালে প্রথমবারের মতো এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর শেষে আজম 1991 সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ 34 বছরের ব্যাংকিং পেশায় আজম শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সূচকের উত্থানে চলতি সপ্তাহের লেনদেন শুরু হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে, আর একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে উভয় বাজারে। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 51 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5401 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে লেনদেনও 98 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 205টির, কমেছে 135টির এবং অপরিবর্তিত রয়েছে 58টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক সূচক সিএএসপিআই 124 পয়েন্ট বেড়েছে। পাশাপাশি কার্যদিবসের তুলনায় লেনদেন 9 কোটি টাকা বেড়েছে। দর্শক, আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।